নমস্কার বন্ধুরা, আরএস গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন শ্রী স্বপন কুমারের লেখা একটি গোয়েন্দা উপন্যাস, অব্যর্থ সন্ধান। রাত গভীর। দীর্ঘদিনের প্রচেষ্টার পর জটিল একটা কেসের সমাধান করতে সক্ষম হয়ে ডিটেকটিভ দীপক চ্যাটার্জির মনটা ছিল হালকা। ভবানীপুরে তার নিজের বাড়ির দোতলার একখানা ঘরে পালঙ্কের ওপর নিশ্চিন্ত আরামে নিদ্রাভিভূত হয়ে পড়েছিল সে। হালকা হাওয়া বইছিল পূবের জানালা দিয়ে, যাদের রূপলি আলো ঘরের মেঝের ওপর এসে পড়ে অপূর্ব সৌন্দর্যে সৃষ্টি করছিল। টেলিফোন বাজছিল ঘন ঘন। ঘুম ভেঙে গেল দীপকের। বিছানা থেকে উঠে ছুটে গেল টেলিফোনের কাছে। দূরের কোনো একটা পেটা ঘড়ি জানিয়ে দিল রাত 3টে বাজে। এত রাতে আবার তাকে বিরক্ত করছে কে? রিসিভারটা তুলে নিল দীপক। হ্যালো, কে? আমি পুলিশ ইন্সপেক্টর মিস্টার স্যানিয়াল কথা বলছি। আপনি? আমি ডিটেকটিভ দীপক চ্যাটার্জি। ধন্যবাদ। আমি ফোন করছি বিখ্যাত বৈজ্ঞানিক শ্রী বীরেন্দ্র কিশোর সিংহের বাড়ি থেকে। কী ব্যাপার মিস্টার স্যানিয়াল? মারাত্মক ঘটনা ঘটে গেছে, বীভৎস ঘটনা। মিস্টার সিংহের সাথে আপনার পরিচয় আছে শুনতে পেলাম। তিনি আপনার সাহায্য চান এই ব্যাপারে। কিন্তু ঘটনাটা কী ধরনের? মাফ করবেন, টেলিফোনে এ সম্বন্ধে কিছু বলা সম্ভব নয়। ধন্যবাদ, এক্ষুনি আসছি। দীপক উঠে দাঁড়ায়। নিচের ঘরে নেমে এসে নাইট ড্রেস ছেড়ে বের হবার জন্য প্রস্তুত হচ্ছিল দীপক। এমন সময় দেখা গেল হাসি মুখে প্রবেশ করল দীপকের সহকর্মী রতনলাল। কিরে, এত রাতে বিছানা ছেড়ে উঠে এলি যে? দীপক প্রশ্ন করে। টেলিফোনটা শুনতে পেয়েছিলাম, কিন্তু একা একা যে চুপি চুপি পালিয়ে যাবে তা হচ্ছে না বাচ্চাদন। আমিও সঙ্গে যাব। বেশ বেশ, তাহলে তাড়াতাড়ি নে। 15 মিনিটের মধ্যে প্রস্তুত হয়ে দুজনে মোটরে উঠে বসল। গাড়ি ছুটে চলল শ্যামবাজারের দিকে। নিউ শ্যামবাজার স্ট্রিটের ওপর মিস্টার বীরেন্দ্র সিংহের বাড়ি। দীপক পৌঁছেই গাড়ি হতে নেমে দেখে ইন্সপেক্টর স্যানিয়াল উদ্বিগ্ন মুখে তার জন্য অপেক্ষা করছেন। কী ব্যাপার মিস্টার স্যানিয়াল? দীপক প্রশ্ন করে। আমার চাকরি জীবনে কখনো এমন ভয়াবহ ঘটনা ঘটতে দেখেছি বলে মনে পড়ে না। দোতলার ওই ঘরে। কি বলছেন আপনি? ঠিক বলছি, ওখানে গেলে আপনিও দেখতে পাবেন সে দৃশ্য। কিন্তু আপনি বারবার ওই দৃশ্য দেখতে আমাকে অনুরোধ করবেন না মিস্টার চ্যাটার্জি। দীপক কথা বাড়ায় না, সোজা চলে যায় দোতলার নির্দিষ্ট ঘরখানার দিকে। বাইরে থেকে দরজাটা ভেজানো, ধাক্কা দিতেই খুলে যায়। ঘরের মধ্যে পা দিয়ে দীপকের মুখে কথা সরে না। বিশ্রী ভয়াবহ দৃশ্য, বীভৎস। ঘরের মেঝের ওপর পড়ে আছে একটি মৃতদেহের কতগুলি টুকরো টুকরো অংশ। হাত, পা, বুক পৃথক পৃথকভাবে কাটা। সারা ঘরে ছড়ানো মৃতদেহের মুন্ডের কোনো সন্ধান পাওয়া যায় না। এটা কি কসাইখানা নাকি? মুখখানা ফিরিয়ে নিয়ে রতন বলে, উহ, মানুষ যে কি করে এত বড় পশুর স্তরে নেমে আসতে পারে। দীপক কথা শেষ করে না। সত্যি, চল বেরিয়ে পড়ি। 1 মিনিট। দীপক মনোযোগ দিয়ে মিনিট দুয়েক কি যেন দেখে। তারপর নোটবুকে কয়েকটি কথা টুকে নিয়ে বলে, চল যাই। দুজনে নিচে নেমে আসে। সিঁড়ির নিচেই ইন্সপেক্টর স্যানিয়াল দাঁড়িয়েছিলেন। কত দূর এগোলেন মিস্টার চ্যাটার্জি? বিশেষ কিছু না। তাই বলুন। গর্বে যেন ফেটে পড়তে চাইলেন মিস্টার স্যানিয়াল। আমি তাই বলি, দীপকবাবু এমন কিছু দেবতা নন। অথচ বৈজ্ঞানিক মিস্টার সিংহ বলছেন আপনি ছাড়া আর কেউ যেন এ কেসের ভার না নেয়। তাই মৃতদেহ আগে আপনাকে দেখানো হলো, তারপর পুলিশের সার্জনকে দেখানো হবে। আমার প্রতি দেখছি এর যথেষ্ট বিশ্বাস আছে। দীপক গম্ভীরভাবে বলে, তা তো দেখতেই পাচ্ছি। কিন্তু এ মৃতদেহটি কার? ওটা হচ্ছে বৈজ্ঞানিক মিস্টার সিংহের ছেলে অরুণ সিংহের শয়নকক্ষ। বুঝলাম,
শেষ রাতে ঘরের মধ্যে কতকগুলি অস্বাভাবিক শব্দ শুনে মিস্টার সিংহের ঘুম ভেঙে যায়। উনি শুতেন পাশের ঘরে। ঘুম থেকে উঠে দরজা খুলে এসে এ ঘরে কাউকে দেখতে পান না, শুধু এই দেহের টুকরোগুলো। গম্ভীরভাবে দীপক ঘাড় নাড়ে। আপনি কি মিস্টার সিংহের সাথে একবার দেখা করবেন? উনি ড্রয়িং রুমে উদ্বিগ্নভাবে অপেক্ষা করছেন। অরুণ সিংহ ওর একমাত্র ছেলে। তার এই অকাল মৃত্যুতে সহানুভূতি জানাবার ভাষা আমার নেই। থামুন, দীপক বাধা দেয়। সহানুভূতি জানাবার জন্যে পুলিশ বিভাগে আপনি চাকরি নেননি নিশ্চয়ই। তার মানে আপনি একই কথা বলছেন? ঠিকই বলছি মিস্টার স্যানিয়াল। আমার সঙ্গে মিস্টার সিংহের ঘরে আসলেই বুঝতে পারবেন আমার কথার উদ্দেশ্য কী। বেশ, চলুন। মিস্টার স্যানিয়াল অনুগমন করেন। দীপক ও রতন প্রবেশ করে মিস্টার সিংহের ড্রয়িং রুমে। মিস্টার সিংহের দিকে তাকালে মনে হয় কয়েক ঘন্টার মধ্যে তার আয়ু যেন 20 বছর কমে গেছে। মিস্টার সিংহ, দীপক ভদ্রভাবে নমস্কার না করে প্রথমেই কথা আরম্ভ করে। আপনি কাল রাতে শুতে যাওয়ার সময় কি অরুণবাবুর সঙ্গে দেখা করে গিয়েছিলেন? হ্যাঁ, কাল রাত 10টার সময় তার সঙ্গে কয়েকটা জরুরি বিষয়ে কথা হয়েছিল, ব্যবসা সংক্রান্ত। বুঝেছি। তাহলে জেনে রাখুন, এই মৃতদেহটি আপনার ছেলের নয়। সে কি? মিস্টার সিংহের মুখে বিস্ময়। অরুণ তাহলে বেঁচে আছে? আমার অরুণ? হ্যাঁ মিস্টার সিংহ, দুর্বৃত্ত দল 2 দিন আগে নিহত কোনো একটি মৃতদেহ ওর ঘরে রেখে ওকে অপহরণ করে নিয়ে গেছে। কারণ এই যে খণ্ডবিখণ্ড দেহটি ও ঘরে আছে, সেটা 2 দিন আগে নিহত কোনো মানুষের দেহ। আশ্চর্য ব্যাপার। মিস্টার স্যানিয়াল কথার জেদ টানলেন। আশ্চর্যের কিছুই নয় মিস্টার স্যানিয়াল। চোখ ও মন একটু খোলা রাখতে শিখলে আপনিও হয়তো এটা আবিষ্কার করতে সক্ষম হতেন। কিন্তু ওদের উদ্দেশ্য কি? ওরা কারা? কেন ওরা অরুণকে এভাবে অপহরণ করবে? একসঙ্গে এতগুলো প্রশ্ন করে বসলেন মিস্টার সিংহ। দীপক বললে, অতদূর পর্যন্ত আমি এগোতে পারিনি মিস্টার সিংহ। তবে যতটা জেনেছি তা হচ্ছে এই যে কোনো বিশেষ জরুরি অথবা প্রয়োজনীয় ব্যাপারে ওরা আপনার ছেলেকে চুরি করে নিয়ে গেছে। তার ঘরে ওই বীভৎস মুন্ডহীন দেহটা ফেলে রেখে গেছে পুলিশকে ধোঁকা দেবার উদ্দেশ্যে। বুঝলাম। মিস্টার সিংহ যেন নবজীবন লাভ করলেন। আপনাকে ধন্যবাদ দেবার ভাষা আমার জানা নেই মিস্টার চ্যাটার্জি। ধন্যবাদ দেবার জন্যে এখন ব্যস্ত না হলেও চলবে। শুধু গোটা 2 প্রশ্নের উত্তর দিন। বলুন, আপনার ছেলের এমন কোনো গুণ ছিল কি যে তাকে কেউ চুরি করে নিয়ে গিয়ে কোনো কাজে ইউটিলাইজ করতে পারে? সম্প্রতি সে বিলেত থেকে উন্নত ধরনের ছাপা এবং ওই ধরনের বিভিন্ন মেশিনারির বিষয়ে জ্ঞান সংগ্রহ করে ফিরে এসেছে। অফসেট, লিথো এবং অন্যান্য জটিল ছাপা সংক্রান্ত ফাইন কাজগুলি সম্বন্ধে সে একজন অথরিটি বলে সহজেই নিজেকে প্রচার করতে পারে। এ বিষয়ে সে ডিপ্লোমা পেয়েছে এবং এগুলি সম্বন্ধে তার মতো নিখুঁত জ্ঞান এদেশে এখনও পর্যন্ত কেউ সংগ্রহ করতে পারেনি। উন্নত ধরনের যা কিছু আধুনিক যন্ত্রপাতি তার সমবায়ে একটি বৃহৎ ছাপাখানা খুলবার জন্যে সে সম্প্রতি চেষ্টা করছিল। এ ধরনের প্রেস আমাদের দেশে নেই। আমি তাকে এই জন্য 10 লক্ষ টাকা ফাইন্যান্স করব বলে স্থিরও করেছিলাম। কিন্তু একসঙ্গে এতগুলো কথা বলে কিছুক্ষণের জন্য থামলেন মিস্টার সিংহ। দীপক বলল, একটা দিক খানিকটা স্বচ্ছ হয়ে এসেছে মিস্টার সিংহ। এ সম্বন্ধে অন্যান্য অনেক কথা আছে, অবশ্য সেগুলো পরে হবে। মিস্টার স্যানিয়াল, আপনি এখন পুলিশ সার্জনকে মৃতদেহটা পরীক্ষা করবার অনুমতি দিতে পারেন। আর মিস্টার সিংহ, আপনার ছেলের যদি রিসেন্ট কোনো ছবি থাকে তবে তা দেখালে যথেষ্ট সুবিধা হবে। মিস্টার স্যানিয়াল বেরিয়ে যান। মিস্টার সিংহ বলেন, আমার ছেলে বিলেত থেকে ফিরে আসার পরেই একখানা ছবি তুলিয়েছিল। সেটা বোধহয় বড় অ্যালবামে রাখা আছে। এক্ষুনি আনছি সেখানা। মিস্টার সিংহ ধীর পদে এগিয়ে যান পাশের ঘরের দিকে। দীপকের মুখের দিকে চেয়ে রতনলাল হাসতে হাসতে বলল, জোর একটা আগুনে বোমা চাললি যা হোক। দীপক বলে, অবশ্য পুলিশ সার্জন আগে মৃতদেহ পরীক্ষা করলে আমার আগেই তিনি এটা বলতে পারতেন। সেটা তোর বরাত। কিন্তু ভাবছি শেষ পর্যন্ত কেসটা আমার কাঁধেই এসে চাপবে বলে মনে হচ্ছে। তা তো দেখতেই পাচ্ছি। কথা শেষ হতে না হতেই দ্রুত পদে ঘরের মধ্যে প্রবেশ করলেন
বৈজ্ঞানিক মিস্টার সিংহ। দীপকের হাতে অ্যালবামটা দিয়ে বলে উঠলেন, এই দেখুন মিস্টার চ্যাটার্জি, দিস ইজ দি পিকচার। দীপক মনোযোগ দিয়ে ছবিটা দেখতে লাগল। সুশ্রী, সুন্দর, বলিষ্ঠ একটি তরুণ, মুখে স্মিত হাসি, দু চোখে যেন ঔজ্জ্বল্য ঠিকরে পড়ছে। সো নাইস, রতন বলে। ছবি থেকে মুখ তুলে মিস্টার সিংহের দিকে তাকিয়ে দীপক প্রশ্ন করে, আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি মিস্টার সিংহ। বলুন। আপনার ছেলের দেহে এমন কোনো চিহ্ন ছিল কি যা দেখে তাকে তক্ষুনি শনাক্ত করা যায়? একটু ভেবে মিস্টার সিংহ বললেন, হ্যাঁ, মনে পড়েছে বটে, তার বা বাহুতে একটা বড় তিল চিহ্ন। তবে মৃতদেহের হাতে সেই চিহ্নটি আছে কিনা দেখেননি কেন? দেখুন, এরকম একটা বীভৎস ব্যাপার দেখে আমার মাথার মধ্যে কেমন করে উঠতে পারে তা তো বুঝতেই পারছেন। সেটা অবশ্য স্বীকার করি, একমাত্র পুত্রের এই বীভৎস অবস্থা যে কোনো পিতার মনকেই বিকল করে দেবার পক্ষে যথেষ্ট। আচ্ছা, সেটা একটু পরেই পরীক্ষা করছি। এবার গোটা কয়েক অন্য প্রশ্ন করব আপনাকে। অবশ্যই মিস্টার চ্যাটার্জি, আমি আপনার প্রত্যুৎপন্ন মতিত্বের পরিচয় পেয়ে যে কী পরিমাণ খুশি হয়েছি তা ভাষায় বর্ণনাতীত। সত্যি বলতে কি, আই অ্যাম চার্মড। আমাকে এভাবে বাড়িয়ে বলবেন না মিস্টার সিংহ, তাতে বড় লজ্জা পাই আমি। যাক, এবার আমার প্রথম প্রশ্ন হচ্ছে, বিলেত থেকে ফিরে এসে আপনার ছেলে কি কোনো চাকরির অফার পেয়েছিলেন? হ্যাঁ, প্রথম অফার আসে ভারত গভর্নমেন্টের কাছ থেকে। কি ব্যাপারে? ভারত গভর্নমেন্টের নোট ছাপার যে প্রেস আছে তার আরও উন্নতি বিধান করবার জন্যে আমার ছেলেকে অ্যাপয়েন্ট করতে চেয়েছিলেন তারা, কিন্তু সে ওই চাকরি প্রত্যাখ্যান করে। নিজের হাতে বিরাট একটা সর্বাধুনিক বৈজ্ঞানিক ছাপাখানা নির্মাণের স্বপ্ন ছিল তার। আর কোনো চাকরির অফার? হ্যাঁ, আরও দু একটা ছোটোখাটো অফার এসেছিল বটে, তবে সম্প্রতি একটা বড় অফার। তাই নাকি? কোত্থেকে? তা ঠিক জানি না, তবে ওর মুখে শুনেছিলাম 15 আগে নাকি বর্মার কোনো এক কোম্পানি ওকে বেশ ভালো মাইনে দিয়ে অ্যাপয়েন্ট করতে চেয়েছিল। 5,000 টাকা পর্যন্ত মাসে দিতে প্রস্তুত ছিল তারা। আমার ছেলে ওই অফারের উত্তরে তাদের সঙ্গে দেখা করতে চায়। তারপর তারপর দিন সাতেক আগে দেখা করতে আসে একটি সুন্দরী বার্মিজ তরুণী। তার সঙ্গে ছিল ভয়াবহ চেহারার একজন বার্মিজ। দুজনে প্রাইভেটলি আমার ছেলের সঙ্গে দেখা করে। আপনার ছেলের সঙ্গে কি তাদের কোনো চুক্তি হয়েছিল? না না, বরং ঠিক তার উল্টো। আমি লনে চেয়ারে বসেছিলাম, হঠাৎ শুনতে পেলাম আমার ছেলে অরুণ বার্মিজ তরুণীকে বলছে, আপনারা যদি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে না যান তবে উপযুক্ত ব্যবস্থা অবলম্বন করতে বাধ্য হব। তরুণী ও তার সঙ্গী দুজনে হন হন করে বেরিয়ে গেল বটে, তবে তাদের ভাবভঙ্গি দেখে মনে হলো যে তারা ভয়ানক ক্রুদ্ধ হয়েছে। সঙ্গীটির মুখখানা তো এমনিতেই বিভৎস, তার উপর অপরিসীম ক্রোধে তা যেন মারাত্মক আকার ধারণ করেছিল। আর তরুণীটির দিকে চেয়ে আমি অবাক হলাম বেশি। অত সুন্দর একখানা মুখ যে ক্রুদ্ধ হয়ে অত ভয়ানক হতে পারে তা আমি ধারণা করতে পারিনি। এরপর আর কখনো তারা এখানে এসেছিল? না, এরপর আমার ছেলেকেও আর ওদের সম্বন্ধে উচ্চবাচ্য করতে শুনিনি। আপনি কি আপনার ছেলেকে এ বিষয়ে প্রশ্ন করেছিলেন? না, যদি কেউ কোনো কথা না বলে তবে তাকে তা নিয়ে প্রশ্ন করা আমাদের পারিবারিক নিয়মের বিরুদ্ধে। বুঝেছি, দীপক বলল। তবে এ নিয়ে প্রশ্ন করলে হয়তো আমার কাজের কিছুটা সাহায্য হতো। তাই নাকি? আপনি কি মনে করেন? হ্যাঁ, আমার ধারণা এর মধ্যে বিরাট একটা চক্রান্ত বিদ্যমান, এবং তা এই ব্যাপারটিকে কেন্দ্র করেই। দীপক কথা বাড়ায় না, বলে, আচ্ছা যাই, এবার পুলিশ সার্জনের রিপোর্টটা শুনে আসি, তারপর তদন্ত শুরু করব অন্য পথে। আমি কি আপনার সঙ্গে আসতে পারি? মিস্টার সিংহ প্রশ্ন করেন। ওই দেহটি যে আমার ছেলের নয় সে সম্বন্ধে নিঃসন্দেহ হতে চাই আমি। বেশ, চলুন। দুজনে এগিয়ে চলেন দোতলার দিকে। অরুণের শোয়ার ঘরে পুলিশ সার্জন মৃতদেহের অংশগুলি পরীক্ষা করছিলেন। মিস্টার সিংহ প্রবেশ করতেই তিনি বললেন, আমি এ বিষয়ে নিঃসন্দেহ মিস্টার সিংহ যে এই মৃতদেহটি আপনার ছেলের নয়। অন্তত 48 ঘন্টা আগে এর মৃত্যু ঘটেছে। মিস্টার সিংহ বললেন, ওর বাঁ হাতে একটা বড় তিল চিহ্ন ছিল, দেখুন তো সেটা।
পুলিশ সার্জন বা হাতখানি উল্টে পাল্টে দেখলেন, সেখানে কোনো তেমন চিহ্ন নেই। দীপক বলল, পুলিশ যাতে অপহৃত অরুণবাবুর খোঁজ না করে সেই জন্যই ওরা এই মৃতদেহটি রেখে গেছে। মিস্টার স্যানিয়াল বললেন, আমরা তাহলে মৃতদেহটি মর্গে পাঠিয়ে দিই মিস্টার সিংহ। মিস্টার সিংহ বললেন, বেশ তো, আমার তাতে আপত্তি নেই। মিস্টার স্যানিয়াল পুলিশ বাহিনী নিয়ে গাড়িতে গিয়ে উঠলেন একটু পরেই। মিস্টার সিংহ দীপককে বললেন, আপনারা আজকের আহারটা আমার এখানেই। দীপক আপত্তি করে না, বলল, আমার তদন্তের এখনও কিছু অবশিষ্ট রয়ে গেছে, সেটা শেষ না হওয়া পর্যন্ত থাকতে আমার আপত্তি নেই, তবে দুদিনের মধ্যেই এই তদন্তের সূত্র ধরে হয়তো। মিস্টার সিংহ বললেন, এত বড় একটা ব্যাপারে আমি সম্পূর্ণ আপনার উপরেই নির্ভর করছি মিস্টার চ্যাটার্জি। পুলিশকে প্রথমে আহ্বান জানানো কর্তব্য, তাই নইলে আমার আপনার উপরে যা বিশ্বাস আছে তার 1/1 পুলিশের ওপর নেই। ধন্যবাদ। আর এর জন্যে যত পারিশ্রমিক লাগে এবং যেদিক থেকে আপনাদের সুবিধে হয় সব কিছু সাহায্য করতে আমি প্রস্তুত আছি। এখন দেখি আপনাদের লাঞ্চের ব্যবস্থাটা। আর একটা কথা, আমি অরুণবাবুর শোবার ঘর, লাইব্রেরি ইত্যাদি সব কিছু একবার ভালো করে পরীক্ষা করে দেখতে চাই। আশা করি সাহায্য পাব। হ্যাঁ, আমি তেওয়ারিকে দিচ্ছি আপনার সঙ্গে। মিস্টার সিংহ ঘর ছেড়ে বেরিয়ে যান। অরুণের শোবার ঘর তন্ন তন্ন করে সার্চ করে দীপক। মূল্যবান কোনো জিনিসপত্রের সন্ধান মেলে না। সোফা, কোচ, টেবিল, আলমারি। আলমারির মধ্যে নানা ধরনের সব পোশাক। হঠাৎ আলমারির নিচের অংশে একটি ছোট্ট ড্রয়ার দীপকের দৃষ্টি আকর্ষণ করল। টেনে খুলতেই দেখা গেল নানা প্রয়োজনীয় কাগজপত্র। অধিকাংশই তার মধ্যে মূল্যবান, কিন্তু দীপকের কোনো কাজে লাগবে না সেগুলি। কিন্তু একটা জিনিস দীপকের বিশেষ মনোযোগ আকর্ষণ করল, সেটা হচ্ছে অরুণ সিংহের চিঠিপত্রের ফাইল। যে সব জায়গা থেকে প্রয়োজনীয় চিঠিপত্র আসে এবং তার যা কিছু উত্তর দেওয়া হয় সব অতি সযত্নে সাজানো। মনে মনে দীপক ভাবে, এতক্ষণে সে একটা সত্যিকারের প্রয়োজনীয় জিনিস বোধহয় খুঁজে পেয়েছে। পাতা উল্টে চলেছে। একটা চিঠি। প্রিয় মিস্টার অরুণ সিংহ, আমরা কতগুলি জরুরি ব্যবসা সংক্রান্ত ব্যাপারে আপনাকে আমাদের কর্মী হিসেবে নিয়োগ করতে চাই। পত্রের মাধ্যমে সে বিস্তৃত কথাবার্তা সম্ভব নয়। আমাদের কর্ত্রী আপনার সঙ্গে দেখা করতে চান। তিনিই আমাদের বিরাট ফার্মের মালিক। আপনাকে মাসে আপাতত মাত্র 5,000 টাকা পর্যন্ত দিতে সক্ষম হব আমরা, কিন্তু আপনার কাজ তাকে সন্তুষ্ট করতে পারলে তিনি আপনাকে 10,000 টাকা পর্যন্ত মাসিক বেতন দিতে প্রস্তুত আছেন। কবে আপনার সঙ্গে তিনি দেখা করবেন এবং আপনি এতে সম্মত আছেন কি না জানিয়ে সুখী করবেন। পত্রোত্তর পেলে তিনি আপনার সঙ্গে দেখা করবেন। প্রীতি ও শুভেচ্ছান্তে ভবদীয় শিয়াংহা থিব। পরবর্তী পাতায় উত্তর লেখা ছিল, অরুণ লিখেছে, মান্যবরেশু, আপনাদের পত্র পেয়ে অত্যন্ত প্রীত হলাম। আমার আপাতত কোনো ফার্মে চাকরি করবার ইচ্ছা ছিল না, তবে আপনাদের অফার পেয়ে ভাবলাম যদি কাজটি আমার নিজের ঠিক সুদিং বলে মনে হয় তবে আপত্তি করব না। যে কোনো দিন যদি আপনাদের কর্ত্রীর পদধূলি পড়ে আমার কুটিরে, তবে আমি নিজেকে কৃতার্থ জ্ঞান করব। তার সাথে সাক্ষাতে এ সম্বন্ধে বিস্তৃত আলাপ আলোচনা হবে। প্রীতি জানবেন। ইতি ভবদীয় অরুণ সিংহ। চিঠি দুটোই আগাগোড়ায় ইংরেজিতে লেখা। প্রথমখানা এসেছে বর্মার মান্দালয় থেকে, দ্বিতীয় চিঠিখানা তারই উত্তর। মান্দালয়ের ঠিকানায় পাঠানো হয়েছে। চিঠি দুটো আগাগোড়া পড়ে রতন বলল, তাহলে এ রহস্যের কেমন যেন একটা সূত্র এর মধ্যে লুকিয়ে রয়েছে বলে মনে হয়। কি বলিস? আপাত দৃষ্টিতে তাই মনে হচ্ছে বটে। অবশ্য কথা শেষ হলো না। দীপক আচমকা রতনের হাত দুটো ধরে একটা টান দিয়ে তাকে দরজার সামনে নিয়ে এলো। তারপর এক লাফে দুজনে ঘরের বাইরে। সঙ্গে সঙ্গে শোনা গেল প্রচণ্ড শব্দ। একটা কাচের জার জানালা দিয়ে এসে আছড়ে পড়ল মেঝের ওপর। টুকরো টুকরো হয়ে ভেঙে ছিটকে পড়ল চারদিকে। সঙ্গে সঙ্গে একটা তরল পদার্থ চারদিকে ছিটিয়ে আগুন ধরে গেল সারা ঘরে। দীপক দরজার আড়াল থেকে রিভলভারটা জানালার দিকে উঁচিয়ে ধরে ফায়ার করল। গুরুম! একটা লোক ততক্ষণে জানালা থেকে পথের উপরে লাফিয়ে পড়ে ছুটতে শুরু করেছে। তাকে মিথ্যা অনুসরণ করে কোনো লাভ নেই আর। কি মারাত্মকভাবে যে আমাদের আক্রমণ করেছিল, রতন বলতে থাকে।
কিন্তু ঠিক সময় দেখতে পেয়েছিলাম বলে তাতে কোনো লাভ হয়নি ওদের। গ্যাসোলিন বোমা এভাবে ব্যর্থ হয়েছে। গ্যাসোলিন বোমা? সে কি? রতন বলে, গ্যাসোলিন হচ্ছে পেট্রোলিয়ামের একটা অংশ। ওটা যদি কোনো ভঙ্গুর পাত্রে রেখে তার মুখটা কাপড় দিয়ে বেঁধে আগুন ধরিয়ে দিয়ে ছুঁড়ে দেওয়া হয়, তবে সেটাতে আগুন লেগে আগুনে বোমার কাজ করতে পারে। তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু কি করে তুই বুঝলি যে ওটা গ্যাসোলিন? গন্ধ থেকে। বিগত মহাযুদ্ধের সময় ইটালিয়ানরা এই ধরনের গ্যাসোলিন বোমা ব্যবহার করত। কিন্তু ওদের উদ্দেশ্য কি? আমরা যে আসল জায়গায় ঘা দিতে চলেছি সেটা বুঝতে পেরেছে ওরা। যাক, এবার ফায়ার ব্রিগেডে খবর দেওয়া যাক, না হলে যেভাবে আগুন ছড়িয়ে পড়েছে। দীপক ও রতন ছুটে যায় টেলিফোনের দিকে। সারা বাড়িতে ততক্ষণে হইচই শুরু হয়ে গেছে। সমস্ত ঘটনা আগাগোড়া দেখে শুনে মিস্টার সিংহ কেমন যেন হতভম্ব হয়ে পড়েছেন। শত্রুদের চক্রান্ত যে এত জটিল এ সম্বন্ধে তার কোনো ধারণাই ছিল না। তিনি পুলিশে আবার ফোন করলেন ফায়ার ব্রিগেডকে সংবাদটা জানাবার পরেই। তাকে দেখে স্পষ্টই বোঝা যায় যে তিনি ভয়ঙ্কর রকম উত্তেজিত হয়ে উঠেছেন। আগুন নেভাবার কাজে ফায়ার ব্রিগেডের লোকেরা ব্যস্ত হয়ে পড়েছিল। বাড়ির সকলের আকর্ষণ ওদিকে, কিন্তু দীপক অন্যদিকে মনোযোগ দিয়েছে ততক্ষণে। প্রথমে গেটের বাইরে পাহারারত দারোয়ানের সামনে এসে দাঁড়ায় সে। দারোয়ান সসম্ভ্রমে সেলাম জানায়। কালো কি তুমি পাহারায় ছিলে এখানে? দীপক প্রশ্ন করে। হ্যাঁ জি, কিন্তু সেই রাত 12টায় যে ঘুমিয়ে পড়েছিলাম, আর একটু আগে সবে ঘুম ভাঙল। কেন এমন হলো ঠিক বুঝছি না। দীপক বুঝল কোনো রকমে তার অন্যমনস্কতার সুযোগ নিয়ে তাকে ক্লোরোফর্ম করা হয়েছিল। দীপক বলল, একটু আগে ওপরের ঘরে আগুন দিয়ে যে লোকটা লাফ দিয়ে পালালো তাকে ধরলে না কেন? কি করে বুঝবো হুজুর? কেন? লোকটা যখন দৌড়ে গিয়ে একটা মোটরে উঠল তখন ওর সারা গায়ে আগুন জ্বলছিল। আগুন? দীপক অবাক হলো। তারপর একটু ভেবে রতনের দিকে চেয়ে বলল, বুঝেছি। দুর্ভাগ্যক্রমে ওটা ছুটতে বোধহয় কয়েক সেকেন্ড দেরি হয়েছিল, যার জন্যে আমরা রক্ষা পেলাম বটে, তবে যে ছুঁড়েছিল তারই বিপদ ঘটেছে। তার হাতে এবং পোশাকে আগুন লেগে গেছে। এক কাজ করলে হয় না? রতন প্রশ্ন করে। কে? লোকটা যখন পুড়েছে তখন নিশ্চয়ই তাকে কোনো হাসপাতালে নিয়ে যাওয়া হবে। বুঝেছি, তুই বলছিস শহরের সব হাসপাতালে ফোন করার কথা। কিন্তু আজই হয়তো শহরের 4-5টা হাসপাতালে এমনই পোড়া কেসের রোগীদের ভর্তি করা হয়েছে। তা থেকে তা অবশ্য সত্যি, তবু একবার চেষ্টা করে দেখা যাক। ঠিক ওই সময়ে ওই রকম চেহারার কোনো বয়স্ক লোক। বেশ, চল ফোন করে দেখি। বলা যায় না, যদি ভাগ্য সুপ্রসন্ন হয়। জবাব মিলল আরজিকর হাসপাতাল থেকে। অন্য কোনো হাসপাতালে সেদিন সারাদিনে একটিও বার্ন কেস ভর্তি হয়নি। শ্যামবাজারের কাছাকাছি আরজিকর হাসপাতাল, সুতরাং এটাই বোধহয় সেই কেস। দীপক উৎফুল্ল হয়ে উঠল। ফোন ধরেছিলেন সার্জিক্যাল আউটপেশেন্ট ডিপার্টমেন্টের ডাক্তার সর্বাধিকারী। দীপক প্রশ্ন করল তাকে, লোকটির বার্নটা কোন গ্রেডের? ডাক্তার সর্বাধিকারী উত্তরে বললেন, বি গ্রেডের, প্রাণের আশঙ্কা নেই। পেশেন্ট কোথায়? আমরা তাকে ড্রেস করে ছেড়ে দিয়েছি। এক্রিফ্লেভিন আর গ্লিসারিন দিয়ে ড্রেস করে ঘণ্টাখানেক পরেই ছেড়ে দেওয়া হয়েছে। মনে হয় এ যাত্রা তার প্রাণ রক্ষা পেয়ে যাবে। বুঝেছি। তার ঠিকানাটা? একটু দাঁড়ান, দেখে বলছি। একটু থেমে ডাক্তার সর্বাধিকারী জানালেন, পেশেন্টের ঠিকানা গ্রেট ইন্ডিয়ান হোটেল, রুম নম্বর 13। কিন্তু আপনারা এত বড় একটা বার্ন কেস আউটডোর থেকেই ছেড়ে দিলেন কেন ডাক্তার সর্বাধিকারী? পেশেন্টের যখন জীবনের খুব বেশি আশঙ্কা নেই, আর তার সঙ্গে লোকেরাও তাকে নিয়ে যাওয়ার জন্য চাপ দিলেন, আর তাছাড়া হাসপাতালে এখন বড্ড সিটের অভাব চলছে, নইলে আমরা নিশ্চয়ই অবজারভেশনে রাখতাম 2 দিন। বুঝেছি। দীপক থামল, তারপর রতনের দিকে চেয়ে বলল, চল, এখনই আমাদের একবার গ্রেট ইন্ডিয়ান হোটেলে যেতে হবে। সন্ধানের একটা সূত্র পাওয়া গেল, অবশ্য সেটা সত্য কিনা জানি না। গ্রেট ইন্ডিয়ান হোটেল। মোটর থামিয়ে দীপক ভেতরে প্রবেশ করল। রিফ্রেশমেন্ট রুমের চার্জে ছিলেন একজন বাঙালি ভদ্রলোক। দীপক সোজা তার সামনে গিয়ে নমস্কার জানিয়ে বলল, আমার একজন বান্ধবীর এখানে থাকবার কথা ছিল, তার দেখা পাওয়া যাবে কি এখন? কত নম্বর রুম? রুম নম্বর 13। হো, আপনি তাহলে বার্মিজ তরুণী চিয়াংলিনের সঙ্গে? হ্যাঁ, তিনি এখানে আমার সঙ্গে দেখা করবেন বলে কথা দিয়েছিলেন। দুঃখিত,
তিনি আজই সমস্ত চার্জ চুকিয়ে দিয়ে তার সঙ্গী সিয়াঙ্গা থিবোর সঙ্গে হোটেল ছেড়ে চলে গেছেন। সিয়াঙ্গা থিবো! দীপকের মাথার মধ্য দিয়ে যেন বিদ্যুৎ খেলে যায়। সে অরুণের চিঠিপত্রের ফাইলে ওই নামটি দেখেছে বটে, কিন্তু কী কারণে তারা হঠাৎ এভাবে হোটেল ছেড়ে চলে গেলেন তা তো ঠিক। ও, জানেন না বুঝি? ওদের একজন বন্ধুর হঠাৎ অ্যাক্সিডেন্ট ঘটেছে। মোটর অ্যাক্সিডেন্টে তিনি আহত হন এবং তার দেহের অনেকটা পুড়ে যায়, তাই তারা এত তাড়াতাড়ি চলে গেলেন। দীপক লোকটির হাতে 2খানা 10 টাকার নোট গুঁজে দিয়ে বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। লোকটি প্রথমে চমকে উঠেছিলেন, তারপর স্মিতমুখে বললেন, আপনি সদাশয় লোক। দীপক একটু থেমে বলল, আরও 2-1টা কথা যদি আপনাকে জিজ্ঞাসা করি, আশা করি কিছু মনে করবেন না। কী যে বলেন, আমরা আছি আপনাদেরই সার্ভিসের জন্যে। বিনয় বিগলিত স্বর লোকটির। আচ্ছা, একটা মস্ত বড় প্যাকিং বাক্স কি ওরা সঙ্গে নিয়ে? হ্যাঁ হ্যাঁ, লোকটি বাধা দিয়ে বলেন, হোটেল ছেড়ে যাবার 2 দিন আগে ওটি তৈরি করানো হয়েছিল। ওদের দেশে নাকি ও ধরনের জিনিস পাওয়া যায় না। কিন্তু আপনি এত খবর কি করে জানলেন? আশ্চর্য লোকমশাই আপনি। দীপক বলল, আমাকে সেই খবরটা জানবার জন্যেই আসতে হয়েছে এত দূর। ওটার দাম আমি কোম্পানির কাছ থেকে এখনও পাইনি কি না? তাহলে এবার সেটা গেলেও আপনার কোনো বাধা নেই তো? না। আচ্ছা, ওদের কোনো খবরাখবর এলে এখানে কোনো ঠিকানায় জানাবার নির্দেশ দেওয়া আছে কি? লোকটি একখানা ভারী খাতা উল্টে জবাব দেন, হ্যাঁ হ্যাঁ, হোটেল ছেড়ে যাবার সময় নির্দেশ দেওয়া ছিল যে কোনো জরুরি খবরাখবর যদি ওদের নামে আসে তবে যেন তা এই ঠিকানায় জানানো হয়। একটা কাগজে ঠিকানাটা লিখে নিল দীপক, মিস তপতি মিটার, নারায়ণী ম্যানশন, শিয়ালদহ। ঠিকানাটা পেয়ে দীপকের চিন্তার ভার যেন অনেকটা লাঘব হলো। যাই হোক, অরুণকে খুঁজে বের করবার একটা ক্লু পাওয়া গেছে এতক্ষণে। দীপক ঠিকানাটা টুকে নিয়ে হোটেল থেকে বেরিয়ে এলো। মোটরে উঠতে যাবে এমন সময় দেখল মোটরের গদির সঙ্গে এক টুকরো ছোট্ট কাগজ পিন দিয়ে আটা আছে। দীপক তুলে দেখল সেটা একখানা চিঠি। তাকেই উদ্দেশ্য করে সেটি লেখা, গোয়েন্দা প্রবর, এখনও সাবধান। তোমার পেছনে আমরা ঠিক মতোই অনুসরণ করছি, এ কথা মনে রেখো। মিস্টার অরুণ সিংহকে আমরা বিশেষ কাজের জন্যই অপহরণ করেছি। এখনও নিবৃত্ত না হলে তোমার জীবনে অনতিবিলম্বে যে বিপদ ঘনিয়ে আসবে তা থেকে কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। আশা করি ভবিষ্যৎ চিন্তা করে অনর্থক আমাদের পেছনে পেছনে ছুটে বেড়ানো থেকে বিরত হবে। তোমার কোনো হিতৈষী। চিঠিখানা আগাগোড়া ইংরেজিতে টাইপ করা। সেখানকার সবটুকু পড়ে দীপক বলল, যাক, আমরা তাহলে ঠিক পথেই এগোচ্ছি। তা না হলে পরপর এভাবে আমাদের সাবধান করে দেবার প্রয়োজন হতো না। পরদিন সকাল দীপক সর্বপ্রথমে গেল বৈজ্ঞানিক মিস্টার সিংহের বাড়ির দিকে। দীপককে দেখেই সাদর অভ্যর্থনা জানালেন তিনি। কি খবর মিস্টার চ্যাটার্জি? খবর ভালোই, আপনার ছেলে বেঁচে আছেন। বেঁচে আছে? মিস্টার সিংহ উৎফুল্ল কণ্ঠে বললেন, হ্যাঁ, তবে বিরাট একটা চক্রান্ত জালে আটকে পড়েছেন। সেই রহস্যের জাল ভেদ করে তাকে মুক্ত করতে হবে। সে এখন কোথায়? তাকে বন্দি করে বোধহয় বর্মায় নিয়ে যাওয়া হয়েছে। বর্মায়? হ্যাঁ। তাহলে এখন কি করবেন? আমি বর্মার পাসপোর্টের জন্য দরখাস্ত করব, আর ইতিমধ্যে এখানে যে 2-1টা সূত্রের সন্ধান পেয়েছি সেসব জায়গাতেও হানা দেব। বেশ, কিন্তু একটা কথা মিস্টার চ্যাটার্জি। কি কথা বলুন? বর্মায় যাতায়াতের সমস্ত খরচ আমিই বহন করব। এ বিষয়ে আপনার কোনো আপত্তি শুনব না আমি। বেশ, এতে বাধা দিয়ে আপনার মনে অযথা আঘাত দিতে চাই না আমি। যাক, এবার ঘটনাগুলো শুনুন। একমাত্র আপনাকেই জানাচ্ছি, আশা করি আর কাউকে আপনি। অবশ্যই মিস্টার চ্যাটার্জি, সবসময় গোপনীয়তা রক্ষা করা উচিত। দীপক একে একে তদন্তের সূত্রগুলো খুলে বলল। মিস্টার সিংহ শুনে বললেন, হাউ স্ট্রেঞ্জ! তাহলে কি আপনি বলতে চান যে ওই বিরাট প্যাকিং বাক্সের মধ্যেই অরুণকে ওরা বন্দি করে নিয়ে গেছে? হ্যাঁ মিস্টার সিংহ। কিন্তু কিভাবে? বোধহয় প্লেনে, কারণ জাহাজে গেলে দীর্ঘদিন সময় লাগতে পারে, তাই প্লেনে যাবার সম্ভাবনাই বেশি। কিন্তু প্লেনে অত বড় বাক্স? টাকা খরচ করলে সব ব্যবস্থাই করে ফেলা যায় মিস্টার সিংহ, অন্তত আজকের যুগে। বুঝেছি, কিন্তু তপতি মিটারের কাছে গিয়ে এ সম্বন্ধে খোঁজখবর নেবার চেষ্টা করেছেন কি? না, এদিকে পাসপোর্টের ব্যবস্থা করে আজই বিকেলে সেখানে যাব। তারপর যতটা সম্ভব খবরাখবর সংগ্রহ করে যাত্রা করব প্লেনে।
কিন্তু ডিরেক্ট মান্দালয়ে তো প্লেনে যাবার ব্যবস্থা করা যাবে না। না, প্রথমে প্লেনে যেতে হবে রেঙ্গুন, সেখান থেকে ট্রেনে বা অন্য যানবাহনে মান্দালয়ের দিকে। বেশ, তাহলে আপনি এই 5,000 টাকার চেকটা রাখুন মিস্টার চ্যাটার্জি। পরে হলেও চলতো, তবে বলা যায় না, যদি আবার কার্যগতিকে আপনার সঙ্গে দেখা করতে না পারি। মিস্টার সিংহ চেকটা লিখে দীপকের হাতে দিলেন। শিয়ালদহে বিরাট নারায়ণী ম্যানশন, অসংখ্য ছোট ছোট ফ্ল্যাটে বিভক্ত এই বিশাল বাড়িখানা। দীপক ম্যানশনের ম্যানেজারের ফ্ল্যাটখানার খোঁজ করতে লাগলো। দোতলায় ম্যানেজার থাকেন। দীপক কড়া নাড়তেই প্রৌঢ় মতো একজন লোক বেরিয়ে এলেন। কাকে যান? মিস তপতি মিটারের ফ্ল্যাট কোনটা জানতে চাই। ও, সে তো 5 নম্বর। কোথায়? ওই বাঁ দিকের কোণের ফ্ল্যাটটা, সোজা এগিয়ে যান। গজগজ করতে করতে ম্যানেজার দরজা বন্ধ করলেন। যত সব আজকালকার মেম সাহেবই মেয়ে এসে জুটেছে, রোজ হাজার হাজার লোক এসে খোঁজ করতে থাকবে, এরকম ভাড়াটা নিয়ে আর পারা যায় না বাপু। কোণের ফ্ল্যাটটার দিকে এগিয়ে গেল দীপক। ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে। ফ্ল্যাটে ফ্ল্যাটে আলোগুলো সব জ্বলে উঠতে শুরু করেছে। দীপক কড়া ধরে নাড়ল। কে? দরজা খুলুন। দরজা খুলে গেল। সামনে দাঁড়িয়ে একজন ছোকরা চাকর। কাকে চান? তপতি দেবীকে। ও, মিস মিটার, বসুন, ডেকে দিচ্ছি। দীপককে বাইরের ঘরে বসিয়ে চাকরটা ভেতরে চলে যায়। দীপক অবাক হলো। বাঙালির ঘরের কোনো মেয়ে যে নিজেকে তপতি দেবী বলে পরিচয় না দিয়ে মিস মিটার বলে পরিচয় দিতে পারে, এটা ছিল তার ধারণার বাইরে। সাথে কি আর ফ্ল্যাটের ম্যানেজার মেম সাহেব বলে ঠাট্টা করছিল? একটু পরে বেরিয়ে এলো তপতি। সুন্দর চেহারা, নিটোল স্বাস্থ্য, পরনে ড্রেসিং গাউন। এ ধরনের পোশাকে যে কোনো বাঙালি মেয়ে কোনো ভদ্রলোকের সামনে আসতে পারে, এটা কল্পনা করাও যায় না। নমস্কার, দীপক বলে। গুড আফটারনুন। কোত্থেকে আসছেন? আমি এসেছি কয়েকটা জরুরি বিষয়ে শিয়াংহা থিবোর সঙ্গে কথা বলতে। দুঃখিত, তিনি কালকের প্লেনে চলে গেছেন। আপনি কি তার কলকাতার এজেন্ট? তা নয়, তাদের কোম্পানির কর্ত্রী চিয়াং লিনি আমাকে এ কাজে নিয়োগ করেছেন। বুঝলাম, কিন্তু মুশকিল হচ্ছে যে সে বাক্সটা ওরা নিয়ে গেলেন কি না। হো, সেই বড় বাক্সটা, কর্ত্রীর শৌখিন সেই প্যাকিং কাঠের বিশাল সুন্দর বাক্স? হ্যাঁ, ওটা ওরা নিয়ে গেছেন প্লেনে করে। তাই নাকি? হ্যাঁ, ওর জন্যে ওদের স্পেশাল চার্জও দিতে হয়েছে, কিন্তু কর্ত্রীর শখ, কাজেই। তাহলে ভালোই হলো, এই সংবাদটাই চাইছিলাম আমি। কিন্তু আপনার পরিচয়? আমি কোম্পানির কাছে এই বাক্সটির জন্য প্রচুর টাকা পাবো। ওটা আমারই তৈরি কি না, তাই তিনি ওটা নিলেন কি না জানতে এসেছিলাম। তাছাড়া আমি ছাপাখানার কাজের জন্যও কর্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। ও, কিন্তু আপনি কি ছাপাখানার কাজকর্ম জানেন? জানি, কিন্তু কোম্পানির নামটা ভুল করে লিখে নিনি কি না, তাই মুশকিল। ও, সেজন্য আর ভাবনা কি, লিখে নিন। মডার্ন বার্মিস লিথো অ্যান্ড অফসেট প্রিন্টিং প্রেস, রেঙ্গুন, বর্মা। নামটা লিখে নিয়ে দীপক বলল, আচ্ছা, আজকের মতো তাহলে উঠি তপতি দেবী। তপতি বলল, আজকে কর্তৃত্ব তার আসবে, আমি কি জানাবো যে আপনি যে কাজ চান তার জন্যে ওর সঙ্গে দেখা হওয়া সম্ভব কি না? তার করে দেখতে পারেন। দীপক কথা না বাড়িয়ে উঠে পড়ে সেখান থেকে। তার যা কিছু জানবার তা জানা হয়ে গেছে। তপতি মিটার আসলে ভেতরের ব্যাপার বিন্দুমাত্র অবগত নয়, তবে যেটুকু খবর পাওয়া গেল সেটুকুই তার যথেষ্ট কাজে লাগবে। তপতির ফ্ল্যাট থেকে বের হয়ে দীপক সোজা নিচে এসে গাড়িতে চেপে বসল। তপতি ছাড়া যে ওদের দলের লোককে তার উপর নজর রাখবার জন্য নিযুক্ত করা হয়েছে, এ ধারণা ছিল না দীপকের। কিন্তু সে কথা যখন সে জানতে পারল, তখন আরও সজাগ হয়ে উঠল সে। তপতির ফ্ল্যাট থেকে বের হয়ে দীপক মোটরে উঠে কিছুটা পথ গিয়েছে। এমন সময় তার মনে হলো একটা মোটর যেন তার গাড়িকে অনুসরণ করছে। দীপকের কেমন যেন সন্দেহ হলো। খুব জোরে গাড়ি চালালো সে। পেছনের গাড়িখানা সমানে অনুসরণ করে আসছে। এভাবে বেশিক্ষণ চালানো চলে না। তখন একটা নতুন বুদ্ধি অবলম্বন করল সে। একটা সরু আঁকাবাঁকা গলির মধ্য দিয়ে গাড়িটা চালিয়ে দিল সে। পেছনের গাড়িটাও তার পেছনে পেছনে আসছিল। সে তখন গাড়ি থামালো ভবানীপুর পোস্ট অফিসের সামনে। পেছনের গাড়িটাও দাঁড়িয়েছিল কিছু দূরে। দীপক গাড়ি থেকে নেমে পোস্ট অফিসের টেলিফোনটা চেয়ে নিয়ে ফোন করলো ভবানীপুর থানায়। হ্যালো, কে কথা বলছেন? দীপক চ্যাটার্জি স্পিকিং। মিস্টার চ্যাটার্জি, কী ব্যাপার স্যার?
শত্রুপক্ষের একটা গাড়ি আমাকে ফলো করছে। ভবানীপুর পোস্ট অফিস থেকে ফোন করছি। গাড়িটা আমার গাড়ির কাছেই দাঁড়িয়ে আছে। আপনারা যদি এক্ষুনি আসেন তবে। বুঝেছি, 1 মিনিট লাগবে আসতে। দীপক বেরিয়ে এসে গাড়িতে চড়ে বসল। তাকালো দূরে ব্রাউন রঙের গাড়িখানার দিকে। গাড়ির লোকটা এক দৃষ্টে তার গাড়ির দিকে তাকিয়ে আছে। এমন সময় দেখা গেল দুদিক থেকে দুটি পুলিশ লরিকে ছুটে আসতে। দীপক নিজের গাড়ি থেকে লাফিয়ে পড়ে ছুটে গেল ব্রাউন রঙের গাড়িটা লক্ষ্য করে, কিন্তু পুলিশ দেখে গাড়ির আরোহী লোকটি গাড়ি থেকে লাফিয়ে পড়ে পাশের গলির মধ্যে ছুট দিয়েছে। ভবানীপুর থানার ওসি ছুটে এলেন। কি ব্যাপার স্যার? এই দেখুন গাড়িটা। আরোহী কোথায়? এই গলি দিয়ে পালিয়েছে। গাড়িখানা তাহলে পুলিশে জমা থাক। সেই ভালো। কিন্তু এ কি? গাড়ির পাদানের উপর একটা কাগজ, তাতে লেখা, দীপক চ্যাটার্জি, এখনও সাবধান। ভারত ছেড়ে বাইরে 1 পা বাড়ালে তোমার নিশ্চিত মৃত্যু যেন। আমরা অদূর ভবিষ্যতে যে কোটি কোটি টাকা লাভ করতে চলেছি তা থেকে আমাদের বঞ্চিত করবার চেষ্টা করলে তোমাকে এতটুকু ক্ষমা করব না যেন। ইতি তোমার হিতৈষী। চিঠিখানা ভাঁজ করে পকেটে পুরে ফেলে দীপক বলল, তাহলে আজকের মতো চলি স্যার। গাড়িখানা আপনাদেরই জিম্মাতেই রেখে দিন। চিন্তিত মুখে দীপক নিজের গাড়িতে উঠে বসে সজোরে চালিয়ে দিল বাড়ির উদ্দেশ্যে। চারদিকে যে চক্রান্তের বিষবাষ্প ঘনীভূত হয়ে উঠেছে তা থেকে একটি লোককে কী উপায়ে মুক্ত করা যেতে পারে, এই চিন্তাই তখন আন্দোলন তুলেছিল তার মনে। সন্ধ্যা। দীপক নিউ মার্কেটে কতগুলি জিনিসপত্র কিনতে খুব বেশি ব্যস্ত ছিল। তাকে 2 দিন পরেই রওনা হতে হবে মান্দালয়ের দিকে। আলোকোজ্জ্বল নিউ মার্কেট। হঠাৎ উল্টো দিক থেকে দেখা গেল মিস তপতী মিটারকে এগিয়ে আসতে। দীপককে দেখেই তপতী ভ্রু কুঁচকে বলল, আপনি কে? সেদিন ওভাবে মিথ্যা পরিচয় দিলেন কেন? মিথ্যা? হ্যাঁ, আপনি ছাপাখানার লোক নন। আমার কর্ত্রীর সঙ্গে আপনার যে কোনো কালেই পরিচয় ছিল না তা জানতে পারলাম। সে কি? হ্যাঁ, আমি কর্ত্রীকে তার করেছিলাম, সব কথা জানালাম। তিনি জানালেন যে আপনি নিশ্চয়ই পুলিশের লোক। আপনার সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করতে বলেছেন তিনি। দীপক হো হো করে হেসে উঠল। হাসছেন যে? এরকম অবস্থায় না হাসাটাই আশ্চর্য নয় কি? আপনার কর্ত্রী যদি নেহাত ভালো মানুষ হন এবং যদি সাধুভাবে ব্যবসা করাই তার উদ্দেশ্য হয়, তবে আমি পুলিশের লোক জানতে পেরে তিনি এত উৎকণ্ঠিত হয়ে উঠলেন কেন? পুলিশের সঙ্গে কোনো ভদ্রলোক বা ভদ্রমহিলা সংস্রব রাখতে চান না। কিন্তু আমি পুলিশের লোক নই তপতী দেবী। তবে একটা কথা, পুলিশের অনেক কর্মচারী আমার কথা মেনে চলেন। আপনি তবে কে? সে পরিচয় এখন দিতে চাই না। তবে আপনাকে জানাচ্ছি, আপনি এই কোম্পানির সংস্রব ত্যাগ করুন। কেন? আপনার হুকুম নাকি? না, তা নয়। আপনি একটি কুখ্যাত দস্যু দলের সঙ্গে জড়িত এটা প্রমাণিত হলে আপনাকে যে উপযুক্ত দণ্ড ভোগ করতে হবে এটা আশা করি বুঝিয়ে না বললেও চলবে। দস্যু দল? হ্যাঁ, এবং বিরাট কতকগুলি চক্রান্তের সঙ্গে জড়িত। আশা করি এসব কথা আপনার কর্তৃকে জানাবেন না। কিন্তু? কোনো কিন্তু নয় তপতী দেবী। আমি আপনার ও আপনার কর্ত্রীর মধ্যে যা কিছু তারবার্তা হয় সব কিছুর নকল রাখবার জন্যে পুলিশ ও টেলিগ্রাফ বিভাগকে অনুরোধ জানিয়েছি। তপতী উত্তর দিল না। একটু ভেবে বলল, আপনি ঠিক বলছেন? হ্যাঁ, আশা করি অন্যত্র উপযুক্ত সন্ধান করে নিতে পারবেন আপনি। বেশ, আমি তাহলে কর্তৃকে জানিয়ে দেব যে আপনার সঙ্গে সমস্ত সংস্রব ত্যাগ করেছি। এছাড়া ওদের আর কোনো কাজই করব না আমি। ধন্যবাদ। তপতী পাশ কাটিয়ে চলে যায়। দীপক চিন্তা করতে করতে এগিয়ে চলে। নিউ মার্কেট থেকে বেরিয়ে সে গাড়ি চালাতে লাগলো ভবানীপুরের দিকে। চিন্তার খেয়ালে সে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল। হঠাৎ বিপরীত দিক থেকে আগত একটি গাড়ি ইচ্ছা করে মুখটা একটু ঘুরিয়ে তার গাড়ির সঙ্গে ধাক্কা মারল। প্রচণ্ড শব্দ, কোলাহল, পথচারীদের ছুটোছুটি। গাড়িতে ততক্ষণে আগুন ধরে গেছে। দীপক পথের ওপরে ঠিকরে গিয়ে পড়েছিল। হাতে পায়ে খানিকটা আঘাত লেগেছিল বটে, তবে খুব বেশি ক্ষতি হয়নি। অন্য গাড়িটা ততক্ষণে ঊর্ধ্বশ্বাসে অদৃশ্য হয়েছে। 2 জন পুলিশ ছুটে এসেছিল। তারা পলায়মান গাড়িটার নম্বর টুকে নিচ্ছিল। দীপক আপন মনেই যেন তাদের উদ্দেশ্যে বলল, ও নম্বর টুকে কোনো লাভ হবে না। ওটা যে জাল নম্বর তা আমি হলপ করে বলতে পারি। একটা ট্যাক্সি ডেকে দীপক বাড়ি ফিরল। ভাঙা মোটরটা সারিয়ে ফেলবার জন্যে একটা কোম্পানিতে ফোন করল সে। রতন জিজ্ঞাসা করল, তোর হঠাৎ এভাবে আঘাত লাগলো কি করে? দীপক হেসে উত্তর দিল,
শত্রুপক্ষের শেষ চাল, কিন্তু এবারেও তারা কিস্তিমাত করতে পারল না। বর্মার রাজধানী রেঙ্গুন। প্লেন থেকে নামলো দীপক ও রতন। এখান থেকে পৃথক ট্রেনে যেতে হবে মান্দালয়ের দিকে। বর্মার বুকে এর আগেও তাদের দু একবার পা দিতে হয়েছে। দস্যু সর্দার বাজপাখির কেসের তদন্ত উপলক্ষে রেঙ্গুনে দীর্ঘদিন কাটাতে হয়েছিল দীপক ও রতনকে, তাই এর প্রতিটি পথঘাট তাদের অতি পরিচিত। রেঙ্গুনের ক্রোনি পার্কের একটা হোটেলে সিট নিল দুজনে। তারপর স্টেশনে চলল মান্দালয়গামী ট্রেনের খবর নিতে। খবর নিয়ে জানা গেল 2-3 দিনের মধ্যে মান্দালয়ের দিকে কোনো ট্রেনই যাবে না। পথে নানা ধরনের বিপর্যয়ে ট্রেন চলাচল 2 দিনের জন্য বন্ধ। লাইন ক্লিয়ার করে ট্রেন চলাচল শুরু হতে 2 দিন লাগবে অন্তত। খবরটা শুনে রতন বলল, এ সময়ে 1 সেকেন্ড কাটাতে বিরক্ত লাগে, আর দুটো দিন। দীপক হেসে বলল, ভগবান যা করেন মঙ্গলের জন্যেই, নিশ্চয়ই কোনো দিক থেকে কোনো সুবিধা হবে রেঙ্গুনে থাকলে। রতন বলল, সুবিধা আর কী হবে? মান্দালয়ের পথে 2 দিন কাটিয়ে আর লাভ কী হতে পারে, বিশেষ করে ঘটনার কেন্দ্র যখন হচ্ছে মান্দালয়। দীপক বলল, দেখা যাক, আমার মন কিন্তু তাই বলছে। দুজনে হোটেলে ফিরে এলো পৃথক গাড়িতে করে। রতন প্রশ্ন করে, পৃথক গাড়ি নিচ্ছিস কেন? দীপক হেসে উত্তর দেয়, আমরা দুজন যে একসঙ্গে কাজ করি এটা ওদের না জানানোই ভালো। কিন্তু এখানে ওরা আসবে আবার কোত্থেকে? ফুটপাতের বিপরীত দিকে যে বার্মিজটা পকেটে হাত পুরে হা করে আকাশের দিকে চেয়েছিল, তার দিকে রতনের দৃষ্টি আকর্ষণ করে দীপক বলল, এখানে সব সময় চোখ কান খোলা রাখতে হবে, এতটুকু এদিক ওদিক হলেই মৃত্যু নিশ্চিত। রতন আর কথা বাড়ায় না। ওদের গাড়ি চলতে আরম্ভ করতেই বার্মিজটা ধীরে ধীরে অন্য ফুট ধরে। কিন্তু ওদের দিকে সে যেভাবে বারবার ফিরে ফিরে তাকাতে থাকে, তাতে মনে হয় সে নিশ্চয়ই অন্য পথ দিয়ে অনুসরণ করবে। অতঃপর কোন পথ ধরে ঘটনাচক্রের জটিলতা এগিয়ে চলবে তা কে জানে। প্রিয় ডিটেকটিভ চ্যাটার্জি, আপনার কাজে আমাদের অত্যন্ত ব্যাঘাত ঘটছে এবং আমরা প্রচুর টাকা খরচ করে একটা কাজে অগ্রসর হয়েও হয়তো ব্যর্থতার সম্মুখীন হব। এক্ষেত্রে আমাদের পক্ষে উত্তেজিত হয়ে ওঠা স্বাভাবিক নয় কি? এর ফলে আমরা চেষ্টা করব যে কোনো উপায় হোক আপনাকে হত্যা করতে, আপনাকে আমাদের পথ থেকে সরিয়ে ফেলতে। কিন্তু বর্তমানে আমরা এমন একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছি যে সেভাবে আপনার পেছনেই অজস্র সময় নষ্ট করা সম্ভব নয়। তাই আপনার কাছে আমরা একটি ভালো প্রস্তাব জ্ঞাপন করছি। আশা করি আমাদের প্রস্তাবে সম্মত হয়ে আপনি সুবুদ্ধির পরিচয় দেবেন। আমরা চাই আপনি যে অজস্র পরিশ্রম আমাদের পেছনে করেছেন তার উপযুক্ত মূল্য দিতে হবে। তাই যদি আমাদের প্রস্তাবে সম্মত হন তবে আপনাকে 20,000 টাকা দিয়ে পুরস্কৃত করব। টাকা প্রাপ্তির পরেই আপনাকে এদেশ ছেড়ে ভারতে ফিরে যেতে হবে। যদি এ প্রস্তাবে রাজি থাকেন তবে আজ রাত 8টায় পিয়ারসন লেনের ফ্রেঞ্চ ক্যাফের সামনে গিয়ে দাঁড়াবেন। সেখানেই উক্ত টাকা আপনার হাতে গিয়ে পৌঁছবে। কিন্তু যদি আপনি আমাদের প্রস্তাবে রাজি না হয়ে উল্টো পথে চলবার চেষ্টা করেন তবে সেটা না লিখলেও বুঝে নিতে নিশ্চয়ই আপনার কষ্ট হবে না। আমাদের কর্তৃত্বের তরফ থেকেই এই প্রস্তাব আপনাকে জানানো হচ্ছে। ইতি ভবদীয় শিয়াংহাথিব। হোটেলের ঠিকানাতে এসেছে চিঠিখানা। দীপক বেশ ভালো করে উল্টে পাল্টে দেখল। এর হাতের লেখা থেকে আরম্ভ করে চিঠি লেখবার ধরনটুকু পর্যন্ত তার পরিচিত। এর আগে অরুণের কাছে লেখা চিঠিতেও সে এই ধরনের লেখা দেখেছে। চিঠিখানা পড়ে দীপক রতনের দিকে চেয়ে বলল, এই দেখ, কি বুঝছিস এর থেকে? রতন চিন্তা করতে লাগলো। একটু থেমে বলল, বোধহয় ওদের আসল কারখানা মান্দালয়ে নয়, রেঙ্গুনের আশেপাশে কোথাও। ঠিক বলছিস তো? হ্যাঁ। তাহলে বুঝে দেখ আমাদের এখানে 2 দিন আটকে থাকাতে সুফল পাওয়া গেল কি না। ওদের সব কিছু কাজ আগে হতো মান্দালয় থেকে, কিন্তু বর্তমানে প্রেস চালাবার জন্যে বোধহয় ওরা এই রেঙ্গুনকেই বেছে নিয়েছে। তা না হয় হলো, কিন্তু এখন কোন পথে এগোনো যাবে? এগুবো কি রে? আজই 20,000 টাকা নিয়ে সরে পড়া যাক না, কি বলিস? তাই তো ভাবছি। রতন বলল, এত বড় বিরাট অঙ্কের টাকা দিতে ওরা নিশ্চয়ই সহজে চায় না। নিশ্চয়ই আমরা ওদের খুব কাছাকাছি এসে পড়েছি মনে হচ্ছে। মনে হচ্ছে কি রে? ওই দেখ। টেবিলের ওপর থেকে রিভলভারটা তুলে নিয়ে দীপক আচমকা জানালার দিকে এগিয়ে যায়। কিন্তু তার আগে সাত করে জানালা থেকে একটা ছায়ামূর্তি যেন সরে গেল। রতনও অবাক হয়ে গিয়েছিল। দুজনে ছুটে এলো হোটেলের বাইরে। দূরে একটি লোক ছুটতে ছুটতে পথের ধারে দণ্ডায়মান একটি মোটরে গিয়ে উঠল।
মোটরটি ছুটে চলল ঊর্ধ্বশ্বাসে। ওদের সাহস তো কম নয়, রতন বলল। তাই তো দেখছি, কিন্তু আজ রাতে আমাদের আরও বেশি সাহসের পরিচয় দিতে হবে। সে কি রে? হ্যাঁ, দেখতেই পাবি। দীপকের মুখে সংকল্পের ছায়া। রতনের সঙ্গে দীপক পথে নেমে এলো। সামনে ট্যাক্সি স্ট্যান্ড, কয়েকটি ট্যাক্সি সার সার দাঁড়িয়ে। দীপক এগিয়ে গিয়ে একটি ট্যাক্সি ড্রাইভারকে আহ্বান করল। দুজনে গাড়িতে চড়ে বসল। দীপক বলল, এই যে দূরের গাড়িখানা দেখা যাচ্ছে, ওটাকে অনুসরণ করতে হবে। গাড়ি ছুটে চলল তীব্র বেগে। একটি মোড়ের মাথায় এসে ট্রাফিক পুলিশ হাত তুলল। সামনের গাড়িটা থমকে দাঁড়িয়ে পড়ল। দূরত্ব বেশ কিছুটা কমে এলো। রতনের দিকে চেয়ে দীপক বলল, ভালো করে চেয়ে দেখ তো, বুঝতে পারিস কিনা ওদের গাড়িতে কতজন লোক আছে। রতন ভালো করে তাকালো। অস্পষ্ট দেখা যাচ্ছে, শুধু একজন লোক। সেই গাড়িটা চালিয়ে নিয়ে চলেছে। গাড়িটা ততক্ষণে আবার স্টার্ট নিয়েছে। দুটি গাড়ি চলতে লাগলো। দীপক ট্যাক্সি ড্রাইভারের দিকে চেয়ে বলল, খুব বেশি জোরে চালিয়ে লাভ নেই, খানিকটা দূরত্ব রেখেই চলো। বেশ খানিকটা দূরত্ব রেখে দীপকের গাড়ি অগ্রবর্তী গাড়িখানাকে অনুসরণ করে চলল। দুটি গাড়ি চলেছে, পথ যেন আর ফুরোয় না। ট্যাক্সি ড্রাইভার বার্মিজ ভাষায় বলল, আর কত দূর যেতে হবে বাবু? দীপক বলল, যতদূর সামনের গাড়িখানা যায়। শহরের প্রান্তে একটি গলির মধ্যে সামনের গাড়িখানা প্রবেশ করল। গলির মোড়ে দীপকের গাড়িখানা দাঁড়িয়ে পড়ল। গাড়ি থেকে নেমে দীপক গলির মধ্যে প্রবেশ করল। অগ্রবর্তী গাড়িটা একটা হোটেলের সামনে থামল। লোকটি নেমে হোটেলে প্রবেশ করল। এই হোটেলটি ফ্রেঞ্চ কাফে। দীপক গলি থেকে বেরিয়ে এসে বলল, এখন নয়, রাতে অভিযান শুরু হবে। কিন্তু এখন হলেই বা ক্ষতি কী ছিল? ক্ষতি নয়, রাতের আধারে যে কাজ অত্যন্ত সহজে করা যায়, দিনের আলোয় তা অনেক সময় কল্পনাও করা যায় না, বিশেষ করে এসব কাজ। রতন আর কথা বাড়ায় না। শহরের নিরালা অঞ্চলের একটি গলির মধ্যে ফ্রেঞ্চ কাফে। সন্ধ্যা 7:45। দুজন বার্মিজকে দেখা গেল ধীর পদে নিশ্চিন্ত মনে হোটেলের মধ্যে প্রবেশ করে দুখানি আসন দখল করতে। অত্যন্ত শিক্ষিত চক্ষু বিশিষ্ট গোয়েন্দা পুলিশও ধারণা করে উঠতে পারত না যে এই দুজনই হচ্ছে ডিটেকটিভ দীপক চ্যাটার্জি এবং তার সহকর্মী রতনলাল। তাদের পোশাক পরিচ্ছদ ও মেকআপ নিখুঁত এবং সুন্দর। হোটেলে যারা খাদ্য ও পানীয় নিয়ে ব্যস্ত ছিল তারা সকলেই বার্মিজ। কাজেই দীপক ও রতনের দিকে কারোর নজরই বিশেষভাবে আকৃষ্ট হলো না। একজন বেয়ারা এসে জানতে চাইল তারা কি খাবার চায়। দীপক তার কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, শিয়াঙ্গাথিবর সাথে আমার কথা আছে, তাকে চাই। কথাটা বলল সে বার্মিজ ভাষায়। লোকটি দীপক ও রতনের আপাতমস্তক বেশ ভালো করে নিরীক্ষণ করে বলল, পাঠিয়ে দিচ্ছি। একটু পরে লম্বা ও সবলদেহী একজন বার্মিজ এসে সেখানে দাঁড়ালো। দীপক তার দিকে চেয়ে বুঝল যে সে নিশ্চয়ই শিয়াঙ্গাথিব। ভগবান বুদ্ধ আপনার মঙ্গল করুন, লোকটি বার্মিজ ভাষায় বলল। আপনার ওপরেও তার কৃপা বর্ষিত হোক, উত্তর দিল দীপক। আমাদের প্রস্তাবে রাজি তো? এখানে তো সেসব কথা হতে পারে না। কেন? এসব গোপন কথাবার্তা একটু গোপনে হওয়াই ভালো নয় কি? দীপক বলল। তা বটে, আর তাছাড়া আপনি যখন আমাদের প্রস্তাবে রাজি তখন আমাদেরই দলের লোক। লোকটি যেন খুশিতে উপচে উঠেছে। একটু থেমে বলল, আসুন আমার সঙ্গে। দীপক ও রতন উঠে দাঁড়ালো। লোকটি রতনের দিকে তাকিয়ে ভ্রুকুটি করল। দীপক বলল, ও হচ্ছে আমার সহকর্মী, সব কাজেই আমার সঙ্গে থাকে। বেশ, চলুন। তিনজনে কাফে থেকে উঠে ভিতরের দিকে চলল। সেখানে একটা ঘোরানো সিঁড়ি পেরিয়ে তিনজনে গিয়ে উপস্থিত হলো দোতলার একটা ঘরে। ছোট্ট ঘর, যেন একটা পায়রার খুপড়ি। ঘরে জনপ্রাণী নেই। দীপক এবং লোকটি বসল মুখোমুখি। রতন এক পাশে। টাকাটা দিতে হবে নগদ না চেকে? লোকটি বলল। যা খুশি, কিন্তু টাকাটা হাতে পাওয়া মাত্রই আপনি। কথা শেষ হলো না। দীপকের ইঙ্গিতে রতন লোকটির অজ্ঞাতে পেছন থেকে তার উপর ঝাঁপিয়ে পড়ে তার মুখে একটা ভেজা রুমাল চেপে ধরল। লোকটি শব্দ করবারও অবকাশ পেল না। মুহূর্তের মধ্যে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল। শিয়াঙ্গাথিবর সমস্ত পোশাক পরিচ্ছদ খুলে নিয়ে নিজেকে ঠিক তার মতো করে সজ্জিত করতে দীপকের লাগলো বড় জোর মিনিট 20। তারপর শিয়াঙ্গাথিবর পকেট ও জামাকাপড় বেশ ভালো করে সার্চ করে দেখল সে। কতগুলি কাগজ, পেন, রিভলভার, ছোরা, টাকা, একটা ডায়েরি, সব কিছু নিজের পকেটে পুরে ফেলে দীপক ও রতন নিচে নেমে এলো। তারপর হোটেলের কক্ষ দিয়ে সে যখন যাচ্ছিল
তখন প্রত্যেকে তাকে অভিবাদন জ্ঞাপন করতে লাগলো। দীপক বুঝতে পারল যে তার মেকআপ নিখুঁত ও নির্ভুল হয়েছে। গাড়িতে স্টার্ট দিয়ে সে ডায়েরির পাতাগুলো উল্টে চলল। দ্রুত বেগে একের পর এক পাতাগুলো উল্টাতে উল্টাতে একটা পাতায় এসে থমকে দাঁড়ালো সে। বেশ বড় বড় হরফে লেখা, মডার্ন বার্মিজ লিথো অ্যান্ড অফসেট প্রিন্টিং প্রেস, 23 নং ম্যাকিনসন অ্যাভিনিউ, রেঙ্গুন। ঠিকানাটা বেশ ভালো করে দেখে নিয়ে দীপক গাড়ির মুখ ফেরালো। ম্যাকিনসন অ্যাভিনিউ শহর থেকে বহু দূরে। শহরতলির প্রান্তে ফাঁকা নিরালা অঞ্চলের পিচ ঢালা চওড়া মসৃণ পথ। ছুটে চলেছে দীপকের গাড়ি। প্রচুর টাকা দিয়ে মাত্র 7 দিনের জন্যে গাড়িখানা ভাড়া করেছে সে। 7 দিনের মধ্যেই এ কেসের সমাধান করবার আশা সে রাখে। গাড়ির গতি বেড়ে যায়। দীপকের হাতে পড়ে যেন প্রাণ ফিরে পেয়েছে পুরনো অনর গাড়িটা। স্পিডোমিটারে কাঁটা ঘোরে 40, 50, 60। বাঁ দিকের পথ ম্যাকিনসন অ্যাভিনিউ। 23 নম্বর বাড়িখানা খুঁজে পেতে দীপকের দেরি হয় না। বিশাল বাগান বাড়ি, সামনে ফাঁকা জমি। দীপক হর্ন দেয়, দরজা খুলে যায়। দীপকের পরনে শিয়াঙ্গাথিবোর পোশাক। দারোয়ান দীপককে নমস্কার জানায়। প্রতি নমস্কার জানিয়ে দীপক গাড়ি নিয়ে ভেতরে চলে যায়। বাগানের শেষে বিরাট একতলা বাড়িখানা। দীপক বুঝতে পারে এখানেই ছাপা সম্বন্ধীয় যাবতীয় কাজকর্ম হবে বলে ওরা স্থির করেছে। বাড়িখানার সামনে এসে গাড়ি থেকে নেমে পড়ে দীপক। সঙ্গে সঙ্গে রতনও নামে। বাড়ির ঠিক সামনে দাঁড়িয়ে দুজন দীর্ঘদেহী বিশালকায় লোক। দীপকের ছদ্মবেশ তারা বুঝতে পারে না। দীপককে শিয়াঙ্গাথিবু মনে করে তারা সসম্ভ্রমে অভিবাদন জানায়। মিস লিন কোথায়? দীপক প্রশ্ন করে, গলাটা ভারী করে। শিয়াঙ্গাথিবুর গলা যে তার চেয়ে ভারী সেটা সে আগেই শুনেছিল। প্রেস ঘরে। মিস্টার সিংহ? আন্দাজে ভর করে দীপক কথাটা বলে। ওই ঘরেই বসে আছেন। কথা বাড়ায় না দীপক। সোজা বাড়ির মধ্যে প্রবেশ করে। সামনের ঘরেই টেলিফোন। রতনকে দাঁড়াতে বলে দীপক চারিদিকে চেয়ে দেখে কেউ তার উপরে নজর রাখছে কিনা। বেশ ভালোভাবে নিঃসন্দেহ হয়ে সে রিসিভারটা তুলে নেয়। হ্যালো, নর্থ 4332। দীপক পুলিশ হেডকোয়ার্টার্সের নম্বর চায় ধীর স্বরে। একটু পরেই কানেকশন পায় সে। হ্যালো, কে? প্রশ্ন ভেসে আসে। দীপক পুলিশ কোডে উত্তর দেয়। আমি দীপক চ্যাটার্জি, ভারতের একজন ডিটেকটিভ। জরুরি প্রয়োজনে বর্মা এসেছি একজন ক্রিমিনালকে ফলো করে। কোত্থেকে কথা বলছেন মিস্টার চ্যাটার্জি? 23 নম্বর ম্যাকিনসন অ্যাভিনিউ, ক্রিমিনালদের হেডকোয়ার্টার। অত্যন্ত জরুরি সাহায্য প্রয়োজন। আপনার নাম শুনেছি মিস্টার চ্যাটার্জি, কিন্তু কোনোদিন দেখবার সৌভাগ্য হয়নি। আশা করি এবার হবে। এক্ষুনি আসছি, সব দিক থেকে প্রস্তুত হয়ে। ধন্যবাদ। দীপক এগিয়ে যায় 5 নম্বর ঘরের দিকে। দেখে সেটাই প্রেস ঘর। বিরাট ঘরখানার মধ্যে অজস্র সব মূল্যবান যন্ত্রপাতি পরপর সাজানো। ঘরের ভিতরে দুজনের মধ্যে কথা হচ্ছে। কথাগুলো শুনে দীপক বাইরেই থমকে দাঁড়ালো। রতনও দাঁড়ালো তার পাশে। কথাগুলো ভেসে আসছে। একটি পুরুষ ও একটি নারী কণ্ঠ। নারী কণ্ঠ বলছে, আপনি তাহলে মনস্থির করেছেন মিস্টার সিংহ? পুরুষ কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ। ধন্যবাদ। আমরা আপনার ওপর যে সমস্ত অত্যাচার করেছি সেজন্য দুঃখিত। আপনার কাজের উপযুক্ত পারিশ্রমিক তো আপনি পাবেনই। তাছাড়া আর কিছু আমি চাই না মিস চিয়াংলিন। না না, তা আপনি বললেও আমরা শুনব না। আপনার এই নিদারুণ পরিশ্রমের যোগ্য পুরস্কার আপনি পাবেন। কি পুরস্কার? এই যত কিছু বিভিন্ন দেশের মূল্যবান জাল নোট ও জাল কোম্পানির কাগজ ইত্যাদি এখানে ছাপা হবে তার লভ্যাংশের 2 আনা অংশ। না না না। কেন মিস্টার সিংহ? ও পাপ অর্থের 1 পয়সাও চাই না আমি। 1 পয়সাও না। শান্ত কণ্ঠে বলে অরুণ সিংহ। আপনি তাহলে এখনও এটাকে পাপ কাজ বলে ভাবেন? নিশ্চয়ই। কিন্তু দুনিয়ার বুকে জাল জোচ্চুরি ও অসাধুতা ছাড়া কি আজ পর্যন্ত কেউ বড় হতে পেরেছে? নিশ্চয়ই পেরেছে, এবং পারবেও। আর যারা অসাধুতার পথেই অর্থাগমের পথ করে নেয় তাদের সে অর্থাগম ক্ষণস্থায়ী। তাদের সে লাভ এবং উন্নতিও যে দীর্ঘদিন স্থায়ী হতে পারে না কিছুতেই, এ আমি প্রতিজ্ঞা করে বলতে পারি। আপনার মত ও পথ যখন ভিন্ন, তখন আপনাকে জোর করে লভ্যাংশ দিতে চাই না। উপযুক্ত পারিশ্রমিক আপনি পাবেন, কিন্তু আমাদের কাজের উপযুক্ত ব্লক, HR, মেশিনম্যান এসব ব্যবস্থা করতে হবে মিস চিয়াংলিন। সে ব্যবস্থা অবশ্যই করব। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করব মিস চিয়াংলিন। বলুন। আমার বদলে যে একটি লোকের মৃতদেহ আপনারা আমার ঘরে ফেলে এসেছিলেন, ও মৃতদেহটি কার?
ওটা হচ্ছে অমরেন্দ্র নামে একজন ভারতীয় বিশ্বাসঘাতকের দেহ। শয়তান চেয়েছিল আমাদের সব কিছু সংবাদ পুলিশের কাছে জানাতে, কিন্তু তার অনেক আগেই শয়তানের প্রাণ পৃথিবী পৃষ্ঠ থেকে মুছে গেল। ওর দেহটা খণ্ড বিখণ্ড অবস্থায় আপনার ঘরে ফেলে রেখে আসবার ব্যবস্থা করলাম পুলিশকে বিভ্রান্ত করবার জন্যে। আর ওর মুন্ডুটা আছে পাশের ঘরের কাচের জারে। আমাদের দলের যে কেউ বিশ্বাসঘাতকতা করবে তারই যে এই পরিণাম হবে সেটা মনে করিয়ে দেবার জন্যে রাখা হয়েছে ওটা। খিলখিল করে হেসে ওঠে চিয়াং লিন। এত সুন্দরী একটি নারী যে কখনো এত ভয়ানক হতে পারে তার দীপকের ধারণার বাইরে ছিল। দীপক ঘরের মধ্যে পা বাড়ায়। ও, ঠিক সময় আপনি এসে পড়েছেন দেখছি। শিয়াঙ্গা থিবোর ছদ্মবেশধারী দীপকের দিকে চেয়ে বলে ওঠে মিস চিয়াং লিন। তারপর হেসে ওঠে খিলখিল করে, বলে, আমি আশা করেছিলাম যে মিস্টার সিংহ শীঘ্রই মত পাল্টাতে বাধ্য হবেন। সত্যি নাকি? দীপক প্রশ্ন করে। হ্যাঁ, অরুণ সিংহ উত্তর দেয়। দিনের পর দিন চুপচাপ বসে থাকার চেয়ে অন্তত আপনাদের কাজ নিয়ে ব্যস্ত থাকাও ভালো। তার উপর যখন আমার করা দাওয়াই চলছিল, টিপ্পনি কাটে বার্মিস রূপসী। যাক, ভালোই হলো। আপনি এবার এই লোকটিকে পরীক্ষা করে দেখুন তো। এ কে? চিয়াংলিন প্রশ্ন করে। হ্যাঁ, রতনের দিকে চেয়ে দীপক বলে, এ বলছে যে এ অফসেট প্রিন্টিংয়ের কাজ জানে। বার্মিজরা আবার ভালো কাজ শিখল কবে? চিয়াংলিন ঠোঁট উল্টোয়। দেখুন না চেষ্টা করে, দীপক বলে একটু বিরক্তভাবে। অরুণ সিংহ প্রশ্ন করে, তুমি কোথায় কাজ শিখেছ? কলকাতায়। সেখানে কোথায় কাজ করতে? শ্যামবাজারের একটা প্রেসে। শ্যামবাজারে আধুনিক অফসেট প্রেস তো নেই একটিও। রতনের দিকে চেয়ে বলে অরুণ সিংহ। হঠাৎ এ ধরনের প্রশ্নের জন্য রতন প্রস্তুত ছিল না, তাই সে ভুল বলে ফেলে। অরুণ সিংহ বলে, এ লোকটা মিথ্যে কথা বলছে মিস্টার শিয়াঙ্গা থিবো। তাই নাকি? বলে চিয়াংলিন। কি উদ্দেশ্যে এখানে এসে মিথ্যা কথা বলছো বলো তো বাবু? রতন ঘাবড়ে যায়, বলে, উনি কি করে জানবেন? বিলেত থেকে ফিরে এসে তো আর খবর রাখেন না। কি বললে? তুমি এত খবর জানলে কোত্থেকে? নিশ্চয়ই এ তবে পুলিশের গুপ্তচর। কথা শেষ হয় না, ঘরের মধ্যে প্রবেশ করে স্বয়ং শিয়াঙ্গা থিবো। চিৎকার করে বলে, ধরো ধরো, ওদের আটকাও। অবাক হয়ে যায় চিয়াংলিন, অবাক হয়ে যায় অরুণ সিংহ। এদের মধ্যে কে যে আসল আর কে যে নকল শিয়াঙ্গা তা বুঝতে না পেরে পরস্পরের মুখের দিকে তাকায়। দুজনের চেহারাই হুবহু এক। দীপক যেন এই ধরনের সুযোগের জন্যে অপেক্ষা করছিল। সে রতনকে ইশারা করে। দুজনের হাতেই উদ্ধত পিস্তল। একজনের পিস্তল নিবদ্ধ শিয়াঙ্গা থিবুর দিকে, অন্যজনের মিস চিয়াংলিনের দিকে। আত্মসমর্পণ করো শয়তান। মাথার পরচুলা এবং মেকআপ টেনে সরিয়ে ফেলে দীপক বলে, দুজনের মাথার উপরে হাত তোলো। 1 মিনিট। হঠাৎ শিয়াঙ্গা থিবো মাটিতে শুয়ে পড়ে সজোরে দীপকের পায়ে মারে প্রচণ্ড লাথি। দীপক প্রস্তুত ছিল না, ছিটকে পড়ে মেঝের ওপর। সঙ্গে সঙ্গে পকেট থেকে একটা হুইসেল বের করে প্রাণপণে সেটাতে ফু দেয়। প্রচণ্ড শব্দ, কোলাহল। হুইসেলের শব্দ শুনে সদ্য আগত পুলিশ বাহিনী ছুটে আসে কারখানার দিকে সদম্ভ পদক্ষেপে। দস্যু দলের যেসব অনুচর বাড়ির ভেতরে এগিয়ে যাচ্ছিল, পুলিশ এসে তাদের গ্রেপ্তার করে একে একে। ঘরের মধ্যে প্রবেশ করেন রেঙ্গুন পুলিশ বিভাগের সুপার মিস্টার ক্যানিং, সঙ্গে সশস্ত্র পুলিশ বাহিনী। হ্যান্ডস আপ! কিন্তু শিয়াঙ্গা থিবো হাত তোলে না। সে পিস্তলটা চোয়ালের নিচে চেপে ধরে ট্রিগারটা টিপে দেয়। একপাশে ঢলে পড়ে তার দেহ, মুখ দিয়ে ঝলকে ঝলকে রক্ত বের হতে থাকে। শিয়াঙ্গা থিবো আত্মহত্যা করে। চিয়াংলিন ধরা পড়ে পুলিশের হাতে। মিস্টার ক্যানিংয়ের দিকে চেয়ে দীপক বলে, ইনিই হচ্ছেন বৈজ্ঞানিক সিংহের অপহৃত পুত্র অরুণ সিংহ। আর তার ঘরে যে মৃতদেহ পাওয়া গিয়েছিল তা অন্য লোকের। কার? অমরেন্দ্র নামে একজন হতভাগ্য ভারতবাসীর। সে পুলিশকে এদের সব খবর জানাবার চেষ্টা করেছিল, তাই তার ভাগে ঘনিয়ে এসেছিল এই ধরনের নিষ্ঠুর সমাপ্তি। আর তার মাথাটা আছে পাশের ঘরের একটি কাচের জারের মধ্যে। দস্যুদের সকলকেই গ্রেপ্তার করা হয়। দীপকের দিকে চেয়ে মিস্টার ক্যানিং বলেন, কিন্তু এইসব ছাপার যন্ত্রগুলো এখানে কেন? সেজন্যই তো অরুণবাবুকে চুরি করেছিল ওরা। আধুনিক ছাপাখানার সাহায্যে দেশ বিদেশের নোট জাল করে কোটি কোটি টাকার অধিপতি হতে চেয়েছিল ওরা। আই সি। পাশের ঘর সার্চ করে প্রচুর জাল নোট, ডাইস, অন্যান্য যন্ত্রাদি এবং অস্ত্রশস্ত্র পাওয়া যায়। বন্দি অবস্থায় পুলিশের ভ্যানে উঠবার আগেই চিয়াংলিন দীপকের দিকে চেয়ে দৃঢ় কণ্ঠে বলে, তোমার এই শয়তানির প্রতিফল তুমি একদিন অবশ্যই পাবে শয়তান। শিয়াঙ্গা থিবো আত্মহত্যা করলেও আমি বেঁচে রইলাম,
তোমাকে শাস্তি দেবার উদ্দেশ্যে। দীপক হেসে বলে, তোমার ভীতি প্রদর্শন কি এতদিনও থামলো না মিস চিয়াংলিন? এর আগে তো তোমাকে শেষ করে দেওয়াই উচিত ছিল আমার। সে চেষ্টাও তো কম করনি। ভুলে যেও না, ন্যায় আর সত্যের জয় সর্বত্র। ন্যায়ের পথে যে এগিয়ে চলে, ভগবান সব সময় প্রতিটি পদে তার সহায় হন। তাই অরুণবাবু রক্ষা পেলেন, আর তুমি যাচ্ছ কারাগারে। কথা না বাড়িয়ে দীপক গাড়িতে উঠে রতন আর অরুণকে সঙ্গে নিয়ে মিস্টার ক্যানিংকে ধন্যবাদ জানিয়ে সেখান করে বলে, আপনার সাহায্য না পেলে এ যাত্রা হয়তো সাফল্য লাভ সম্ভব হতো না মিস্টার ক্যানিং। পরদিনের প্লেনে দীপক রতন আর অরুণের সঙ্গে বর্মা ছেড়ে যাত্রা করে কলকাতার দিকে। ছুটে চলে প্লেন কলকাতার পথে। বাঙালির তরুণের জয়যাত্রায় যেন আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে।